গল্পের শুরুতে আমরা দুই বোনকে দেখতে পাই যারা একে অপরের থেকে সম্পূর্ণ বিপরীত। ছোট বোনের নাম লিলি এবং সে ছিল একদম চুলবুলি স্বভাবের। অন্যদিকে লিলির বড় বোনের নাম লিসা, যে একজন নামকরা ব্যবসায়ী। আজ এই দুই বোনেরই বিয়ে, কিন্তু এমন সময় সেখানে তাদের সহকারী ঘাবড়াতে ঘাবড়াতে আসলো এবং জানালো যে তাদের পাত্ররা অর্থাৎ মিস্টার ইউ এবং মিস্টার জন যে ব্যক্তিগত বিমানে আসার কথা ছিল, কিছু সমস্যার কারণে তাদের পৌঁছাতে দেরি হয়ে যাবে। লিলি এতে ভীষণ ঘাবড়ে গেল। সে লিসাকে জিজ্ঞেস করল, তাহলে কি এখন বিয়ে পিছিয়ে যাবে? লিসা বলল, একদমই না, এই দিনটার জন্য আমরা অনেক সময় ধরে অপেক্ষা করেছি। আগামী মাসে আমি একদমই অবসর পাব না। আর পাত্ররা উপস্থিত নেই তো কি হয়েছে, কন্যারা তো এখানে উপস্থিত আছে। এরপর আমরা আমাদের দুই মূল নায়ককে দেখতে পাই যারা দুই ভাই, একজনের নাম ইউ এবং দ্বিতীয় জনের নাম জন। এই দুজনেই লিসা এবং লিলির সাথে বিয়ে করতে যাচ্ছিল। যখন জন অনলাইনে খবর দেখল যে দুই কন্যা নিজেদের মধ্যে বিয়ে করছে, সে তখন ভীষণ অবাক হয়ে গেল। কিন্তু সে তো জানতো না যে তারা তারই বাগদত্তা ছিল। ততক্ষণে আমরা লিসা এবং লিলিকে দেখতে পাই যারা মঞ্চে গিয়ে দাঁড়িয়েছিল। লিলি চেয়েছিল তারা যেন আংটি বদলও করে নেয়, কিন্তু লিসা বারণ করে দিল, কারণ এখানকার নিয়ম অনুযায়ী পাত্র এবং পাত্রীর মধ্যেই আংটি বদল হওয়া উচিত, দুই বোনের মধ্যে নয়। কিন্তু নিয়ম তো সম্পন্ন করতেই হবে। সেজন্য লিসা নিজের বংশগত আংটিটি খুলে লিলিকে দিয়ে দিল এবং বলল, তুমি অনেক দিন ধরে এই আংটিটা চাচ্ছিলে না, তাহলে আজ থেকে এই আংটিটা তোমার হলো। লিলি এতে ভীষণ খুশি হয়ে গেল। তবে এখানে আসা আমন্ত্রিত অতিথিরা কোনো রকম সমালোচনা বা আজে বাজে কথা বলল না, কারণ তারা জানতো লিসা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তবে তা অনেক চিন্তাভাবনা করেই নিয়েছে। এরপর শুরু হলো পরবর্তী উৎসবের পালা। লিসা খেয়াল করলো লিলির খুব ঘুম পাচ্ছে এবং সে বিরক্ত হচ্ছে। তখন সে লিলির কাছে গেল এবং বলল, দেখো, তুমি এখান থেকে হোটেলের কক্ষে চলে যাও অথবা সরাসরি নিজেদের বাংলোয় চলে যাও। তোমার বাংলো নম্বর হলো 8, সেখানে গিয়ে তুমি বিশ্রাম করো। লিলি যেতে রাজি হলো না, কারণ সে চেয়েছিল লিসাও যেন তার সাথে চলে। তখন লিসা তাকে জানালো যে বর্তমানে উৎসবের পরবর্তী পর্ব শুরু হতে চলেছে, যেখানে তাদের মদ্যপান করতে হবে। যাওয়ার আগে লিলি লিসাকে হ্যাংওভার কমানোর ওষুধপত্র দিয়ে গেল। এই দুই বোন একে অপরকে অনেক ভালোবাসত, অন্য বোনেদের মতো ছিল না যারা সব সময় একে অপরের পেছনে লেগে থাকে। এরপর লিলি সেখান থেকে চলে গেল এবং আমরা লিসাকে দেখতে পাই যে অনুষ্ঠান শেষে বাংলোর ভেতরে প্রবেশ করলো। কিন্তু সম্ভবত লিসা ভুল বাংলোয় প্রবেশ করে ফেলেছিল। শুধু লিসাই নয়, লিলিও এখানে ভুল বাংলোয় প্রবেশ করে ফেলেছিল। আর ঠিক সেই সময়ই সেখানে দুই পাত্রও চলে আসলো, অর্থাৎ দুই ভাই ইউ এবং জন। এখানে ইউজনকে বলল, খেয়াল রেখো, তুমি কিন্তু লিলিকে বেশি উত্ত্যক্ত করবে না। জন বলতে লাগলো, ভাইয়া, আমি কি আর ছোট বাচ্চা আছি নাকি? এরপর তারা দুজনেই যার যার বাংলোর ভেতরে চলে গেল। আর যখন তারা ভেতরের দিকে যাচ্ছিল, তারা নিজেদের স্ত্রীদের কথা ভাবছিল, কারণ তারা অনেক আগেই লিসা এবং লিলির সাথে দেখা করেছিল। ঠিক তখনই বারান্দায় একজন কর্মী আসলো, যে দুই মালিককে পানীয় দিচ্ছিল এবং বলল যে এটি একটি শক্তিবর্ধক পানীয় যা আপনাদের সুস্থ রাখবে। সেটি পান করার পর দুজনেরই মনে খটকা লাগলো যে শক্তিবর্ধক পানীয়ের স্বাদ এতটা অদ্ভুত কেন। তখন সেই কর্মী তাদের দুজনকে একই কথা জানালো যে হতে পারে আমি এটি অনেক আগে বানিয়ে রেখেছিলাম এবং আপনাদের পৌঁছাতে দেরি হয়ে গেছে, হয়তো সেজন্যই এমন লাগছে। এই কথা শুনে তারা বিষয়টি সম্পূর্ণভাবে এড়িয়ে গেল। এরপর তারা দুজনেই যেমনই ভেতরে গেল, দেখলো কন্যারা ঘুমোচ্ছে, তাই ওরাও গিয়ে ঘুমিয়ে পড়তে যাচ্ছিল। কিন্তু তখনই কন্যারা ভয়ে জেগে উঠল যে ঘরে কে প্রবেশ করেছে। তারা দুজনে তাদের শান্ত করলো এবং বোঝালো যে আমরা তো তোমাদের স্বামী। আর এভাবেই তাদের বাসর রাত শুরু হয়ে গেল। এরপর আমরা সকালের দৃশ্য দেখতে পাই। সবার আগে ঘুম ভাঙল লিলির। লিলি ভাবছিল শেষ পর্যন্ত এই বালিশটা এত শক্ত কেন মনে হচ্ছে। আর সে যেমনই উঠল, ইউকে দেখে একদম শকড হয়ে গেল এবং জোরে চিৎকার করে উঠল। সেই সাথে ইউ নিজেও বুঝতে পারছিল না যে লিলি তার ঘরে কি করছে। লিলি তখন ভয়ের চোটে তাকে জোরে একটা চড় মেরে বসলো। ঠিক তখনই লিসার কাছে একটা ফোন আসলো। লিসা জিজ্ঞেস করলো, এত সকাল সকাল কে ফোন করছে? তখন সে জানালো যে আমি ইউ। লিসা বলল, ইউ কে? তখন সে বলতে লাগলো যে আমি তোমার স্বামী, যে শেষ পর্যন্ত হতে পারলাম না। আর যেমনই সে নিজের পাশে তাকালো, সেখানে জনকে দেখতে পেল। দুজনে একে অপরকে দেখে চিৎকার করতে লাগলো। এরপর আমরা চারজনকে একসাথে বসার ঘরে দেখতে পাই। লিসা তখন সবার উদ্দেশ্যে বলতে লাগলো, এখন যা হওয়ার তা তো হয়েই গেছে, আমাদের আফসোস করার চেয়ে সমাধান খুঁজতে হবে। সবার আগে সে লিলিকে জিজ্ঞেস করলো যে এই বিষয়ে লিলির কি মতামত, সে কি এখনো বিবাহিত থাকতে চায় নাকি এই বিয়ে বাতিল করতে চায়। লিলি জানতো যে এই বিয়েটি আসলে একটি ব্যবসায়িক চুক্তি। লিসা এমনিতেই অনেক পরিশ্রম করছে, যেখানে লিলি তার পরিশ্রমের বদলে কোনো সাহায্য করতে পারছে না। তাহলে অন্তত সে এই বিয়ের সম্পর্কটাকে টিকিয়ে তো রাখতে পারে। এভাবে লিসার ব্যবসায়িক চুক্তিটাও নষ্ট হবে না। সুতরাং সে হ্যাঁ বলে দিল। লিসা তখন লিলিকে শুধু এটাই জিজ্ঞেস করলো যে লিলির মতে ইউ কেমন মানুষ, এবং লিলি শুধু ভালো বলে দিল। এরপর লিসা সব কিছু চূড়ান্ত করে দিল। সে বলল, চলো, লিলি যখন হ্যাঁ বলে দিয়েছে, তাহলে আমাদের একে অপরের সাথে এই বিয়েটা অদলবদল করে নিতে হবে। পাত্ররা তো মূল বিয়েতে উপস্থিত ছিল না, তার মানে কেউ জানে না কার বিয়ে কার সাথে হওয়ার কথা ছিল। এতে কোনো তফাৎ পড়ে না। আমরা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসব এবং পরেরটা পরে দেখা যাবে। লিসার এই সিদ্ধান্ত ইউ মেনে নিল। জন বলল, এক সেকেন্ড, কেউ কি আমার কথা ভেবেছে? কেউ কি আমার কাছে জানতে চেয়েছে? লিসা তাকে জিজ্ঞেস করলো, কেন, তুমি কি দ্বিমত পোষণ করবে? জন মনে মনে ভাবল, না,
দ্বিমত পোষণ করার মতো তো কোনো কারণ নেই। তখন সে লিসাকে বলতে লাগলো, দেখো, বিয়েটা আমাদের 4 জনের মধ্যে হয়েছে, তাই অনুমতি আমার কাছ থেকেও নিতে হবে। আমি ছোট তো কি হয়েছে, আমারও তো মতামত থাকা উচিত। লিসা বলল, ঠিক আছে, তোমার পক্ষ থেকে আমি সম্মতি দিয়ে দিচ্ছি, যা হলো হ্যাঁ, আর সব কিছু এভাবেই হবে। এতে জন কিংবা ইউ কেউ আর না বলল না। এরপর তারা সেখান থেকে চলে গেল, যেখানে ইউ লিলিকে তৈরি হওয়ার জন্য বলে দিল। লিলি তাকে ঠিক আছে স্বামী বলে সম্বোধন করলো। ইউ লিলিকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে কি বলে ডেকেছ? লিলি বলল, স্বামী বলে ডেকেছি, তুমি আমার স্বামী। কিন্তু সে লিলিকে বলল, না, আমি ওই স্বামী শব্দটায় অভ্যস্ত নই, সেজন্য ভালো হবে যদি বর্তমানের জন্য তুমি আমাকে আমার নাম ধরেই ডাকো। এরপর লিলি একপাশে সরে গিয়ে তাকে হ্যাঁ বলে দিল। ইউ বাইরে দাঁড়িয়ে লিলির জন্য অপেক্ষা করছিল এবং লিলি যেমনই বাইরে আসলো তাকে ভীষণ মিষ্টি লাগছিল। লিলি এসে তাকে বলল, দেখলে তো, আমি একদম সঠিক সময়ে এসেছি, কারণ আমার বোন লিসা আমাকে শিখিয়েছে যেখানেই থাকো না কেন সবসময় সময়ের ব্যাপারে সচেতন থেকো। তারপর ইউ তাকে সাহায্য করতে যাচ্ছিল, কিন্তু লিলি বলল, না, আমি অনেক শক্তিশালী, আমি এই ব্যাগ নিজেই তুলতে পারবো। আর যেমনই সে ব্যাগটি তুলতে গেল সে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু ঠিক তখনই ইউ তাকে সামলে নিল। এরপর আমরা মিয়াকে দেখতে পাই যে এই সব কিছু সহ্য করতে পারছিল না। সে ভাবতে লাগলো, ইউ আর লিলি কিভাবে একে অপরের এত কাছাকাছি চলে আসলো। এরপর সে দ্রুত ইউয়ের কাছে চলে গেল। ইউ তাকে জিজ্ঞেস করলো, তুমি কে? মিয়া জানালো, আরে, আমাকে কিভাবে ভুলে যেতে পারো? বাড়ির লোকেরা তো আমার কথা নিশ্চয়ই বলেছে, আমি লিসা এবং লিলি দুজনেরই তুতো বোন। তখন ইউ বলতে লাগলো, দুঃখিত, আমি তোমাকে চিনি না। আর এমনটা বলে সে চলে যেতে যাচ্ছিল, কিন্তু মিয়া তার হাত ধরে তাকে আটকে দিল। এই বিষয়টি লিলির মোটেও পছন্দ হলো না। লিলি তখন মিয়াকে বলল, আরে, আমার স্বামীর হাত ধরার কি প্রয়োজন ছিল? মুখ দিয়ে বলেও তো আটকাতে পারতে। মিয়া বলল, অসম্ভব, তোমার বিয়ে তো জনের সাথে ঠিক হয়েছিল, আর ইউয়ের বিয়ে লিসার সাথে। তোমার কি মনে হয় তুমি আমাকে বোকা বানাতে পারবে? লিলি বলল, এক সেকেন্ড, স্বামী যখন আমার, তখন খবর তো আমারই জানা থাকবে। তুমি কেন এখানে বেশি বুঝতে আসছো? এরপর মিয়া কিছুই বুঝতে পারছিল না যে আসলে এখানে কি চলছে। সে কথা বলার জন্য আবার পেছনের দিকে যেতে চাচ্ছিল, কিন্তু লিলি তাকে বলল, খবরদার, যদি গাড়িতে বসার চেষ্টা করেছো তো আমার স্বামীর কাছাকাছিও আসবে না। তারা সেখান থেকে চলে গেল। মিয়ার মনে হলো হয়তো এই 2 বোন মিলে এই বিয়েটা আপোষে অদল বদল করে নিয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, এই বিয়ের সাথে সাথে ব্যবসায়িক চুক্তিও ঠিক হয়েছিল, তাও আবার এই বিয়ের কারণেই। তাহলে দেখো, যখন সবাই জানতে পারবে যে বিয়েতে স্বামীদের অদল বদল হয়ে গেছে, তখন কেমন হইচই পড়ে যায়। এরপর তারা দুজনে গাড়িতে বসে রওনা দিল। লিলি গাড়িতে বসে ইউয়ের কাছে এই বিষয়গুলো ভীষণ অপরিপক্ক মনে হচ্ছিল। তখন সে লিলিকে ডাকতে লাগলো। লিলির মনে পড়ল যে বড়দের সাথে কথা বলার সময় ফোন পাশে সরিয়ে রাখা উচিত, সেজন্য সে ফোনটি পাশে সরিয়ে রাখলো এবং বলল, বলো, তোমাকে কি বলতে হবে? তখন ইউ বলল, দেখো, আমরা এখানে ব্যবসায়িক চুক্তি তো করে ফেলেছি, বিয়েও অদল বদল হয়ে গেছে এবং সবাই এতে রাজিও হয়েছে, কিন্তু এবার দায়িত্ব তোমার। চুক্তি অনুযায়ী কাজ এখন তোমাকেই করতে হবে। লিলি জিজ্ঞেস করতে লাগলো, আমাকে কোনো কাজ করতে হবে? তখন ইউ তাকে বুঝিয়ে বলল, তুমি এই পরিবারের সবচেয়ে বড় পুত্রবধূ, আমার এখানে তোমার সম্মান আমার সমান, তাই তোমাকে এখানে একজন মার্জিত এবং অভিজাত নারী হয়ে উঠতে হবে। লিলি বলল, ব্যাস, এই সামান্য কথা, সেটা তো আমি অলরেডি আছি, এতে বলার কি আছে? সে এমনটা বলল, যার পর ইউয়ের মুখের অবস্থা দেখার মতো হলো। ইউ বুঝতেই পারছিল না যে লিলির মনে কি চলছে। লিলি বলল, আমার হুট করে কিছু খাওয়ার ইচ্ছে করছিল, সেজন্য আমি এই জিনিসগুলো নিজের সাথে রাখি। ইউ তাকে বারণ করে দিল যে গাড়ির ভেতরে কিছু খাওয়া যাবে না। তখন লিলি তাকে বলল, এটা কেমন কথা হলো? কিন্তু সে ভাবল, না না, সে আমার স্বামী, আমার তার কথা মানা উচিত। কিন্তু এমনটা বলে সে টিফিন বের করতে লাগলো। ইউ তাকে বলল, আমি বললাম না তুমি খেতে পারবে না। ঠিক তখনই লিলি তাকে বলল, আমার জন্য নয়, তোমার জন্য। আমি এখানে তোমার জন্য সকালের খাবারের পরোটা বানিয়েছি, কারণ আমি জানি তুমি সকালের খাবার না খেয়েই চলে এসেছো। এই কথা জানার পর ইউ বুঝতে পারল যে তার একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সে এটাও ভাবল যে না জানি এই মেয়েটি কখন সকাল সকাল উঠে আমার জন্যই সব কিছু করেছে। সে লিলিকে জানালো যে আমি সাধারণত সকালে খাবার খাই না। লিলি বলল, আমি জানি, আমার বড় বোন লিসাও ঠিক এই রকমই, তোমরা দুজনেই কাজ পাগল। প্রায়ই আমি আমার বোনকে এটা তৈরি করে দিতাম, কারণ সে অর্ধেক সময় সকালের খাবার বাদ দিয়ে দিত। আর একজন স্ত্রী হিসেবে আমি চাই না যে তুমি আমার উপস্থিতিতে সকালের খাবার বাদ দাও। আমাকেও তো এখানে স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে। এইসব শুনে ইউয়ের মনে অপরাধবোধ তৈরি হলো, কারণ সে লিলির ওপর অনর্থক চিৎকার করেছিল। আর ঠিক তখনই লিলি গাড়ি থামাতে বলল। ইউ তাকে জিজ্ঞেসও করলো যে সে কোথায় যাচ্ছে, কিন্তু সে কিছুই বলল না। সে চালককে বলল, গাড়ি থামান। এরপর সে পেছনের আসন থেকে এসে সামনের আসনে বসে পড়ল এবং বলল, এবার তো তুমি এখানে আমার মুখও দেখতে পাবে না, আর দেখতেও পাবে না যে আমি খাচ্ছি, তাহলে তুমি আর রাগ করতে পারবে না। আর সে এখানে অভিমান করে বসে রইল। সেই সাথে সে লিসাকে ফোন করলো অভিযোগ জানানোর জন্য। লিলির মনে হয়েছিল ইউ হয়তো ইয়ারফোন পরে আছে, তাই সে কিছু শুনতে পাচ্ছে না, কিন্তু ইউ সব কিছুই শুনতে পাচ্ছিল। তখনই লিলি লিসার কপালে আঘাতের দাগ দেখতে পেল এবং ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, শেষ পর্যন্ত এটা কিভাবে হলো? লিসা বলল, ঘাবড়ানোর কিছু নেই, সামান্য আঘাত, ঠিক হয়ে যাবে। এরপর সে ভিডিও কলটি কেটে দিল। সেখানে আমরা জনকে দেখতে পাই
যে লিসাকে আগলে রাখছিল, অর্থাৎ সে লিসার কপালে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছিল। সেই সাথে জন এখানে লিসার কাছে ক্ষমাও চাইল, কারণ এই আঘাত জনের কারণেই লেগেছিল। লিসা তাকে বলল, কোনো ব্যাপার না। এরপর আমাদের একটি পেছনের দৃশ্য দেখানো হয়, কারণ জন এবং লিসা এক জায়গা দিয়ে যাচ্ছিল এবং সেই সময় জনের প্রচুর ভক্ত সেখানে চলে এসেছিল। তাদের মধ্যে থেকে এক ভক্ত তো পিছু নিতে নিতে প্রায় তার কাছাকাছি এসে তাকে জড়িয়ে ধরতে যাচ্ছিল। এই বিষয়টি জন জানতও না, আর ঠিক সেই সময় লিসা তাকে আটকেছিল, তাই রাগের চোটে সেই ভক্ত লিসার ওপর আক্রমণ করে বসেছিল। কিন্তু লিসাও কোনো অংশে কম ছিল না। লিসার সেই আত্মরক্ষার কৌশল দেখে জন প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে গিয়েছিল। ততক্ষণে লিসা দেহরক্ষীদের ডেকে নিল এবং রক্ষীরা সেই ভক্তকে ধরে নিয়ে চলে গেল। এরপর গাড়ি নিয়ে লিসা চলে যেতে যাচ্ছিল। তখন জন বলল, 1 সেকেন্ড, আমি তো তোমার স্বামী, তুমি আমাকে সাথে নিয়ে যেতে চাও না? লিসা তখন তাকে নিজের ব্যস্ত সময়ের তালিকা দেখাচ্ছিল, কারণ সে নিজের সব কাজ সময় অনুযায়ী করে থাকে। সে যদি ভেবে থাকে সে 15 মিনিটের সভায় থাকবে, তবে সে 15 মিনিটের সভাতেই থাকবে। আর যদি সে ভেবে থাকে সে আজ দুপুরের খাবারের জন্য মাত্র 10 মিনিট সময় দেবে, তবে মাত্র 10 মিনিট সময়ই দেবে, তার বেশি নয়। এই সব কিছু জানানোর পর জন বলতে লাগলো, কিন্তু তোমাকে কে বলল যে জীবনটা এখানে সময় মেপে বাঁচতে হয়? লিসা বলল, আমার ইচ্ছে। ততক্ষণে তুমি এই কার্ডটি রাখো এবং আরাম করো, যা খুশি কেনাকাটা করতে পারো। এমনটা বলে সে সেখান থেকে চলে গেল। জন মনে মনে ভাবছিল, আমি স্বামী নাকি লিসা স্বামী? কারণ মনে হচ্ছে একজন পুরুষের মধ্যে যতগুলো গুণ থাকা উচিত তার সব কিছুই লিসার মধ্যে আছে। অন্যদিকে ইউ লিলিকে তার বাড়িতে রেখে আসে, অর্থাৎ সেই বাড়িতে যেখানে তার বাবা মা থাকেন। তখনই লিলিকে স্বাগত জানানোর জন্য কর্মীরা চলে আসলো এবং জানা গেল যে এখানে ইউয়ের বাবা মা চলে এসেছেন। তার মানে এবার বিয়ে অদল বদলের বিষয়টি প্রকাশ পেয়েই ছাড়বে। ততক্ষণে সহকারীও ইউকে জানিয়ে দিল যে বাবা মা বাড়িতে চলে এসেছেন এবং তারা তাদের ব্যবসায়িক সফর জলদি শেষ করে দিয়েছেন। ইউ বুঝতে পারছিল লিলি যদি সেখানে একা থাকে তবে তা লিলির জন্য অনেক বড় সমস্যা তৈরি করতে পারে। এই কারণে ইউ গাড়ি ঘুরিয়ে নেওয়ার নির্দেশ দিল। সেই সাথে সে তার সমস্ত সভা পিছিয়ে দিল। অন্যদিকে লিলি ভেতরে গেল এবং শ্বশুর শাশুড়িকে সম্মান জানালো, কিন্তু তাদের মুখে পরিষ্কারভাবে হতাশা দেখা যাচ্ছিল। তারা বুঝতেই পারছিল না যে শেষ পর্যন্ত বিয়ে অদল বদল করার আইডিয়াটা মাথায় আসলোই বা কেন। শেষ পর্যন্ত তোমরা এত বড় একটা অপরিপক্ক সিদ্ধান্ত নিলে কিভাবে? তখন লিলি বলল, এই সিদ্ধান্ত শুধু আমার একার ছিল না, আমরা 4 জন মিলে এই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমাদের 4 জনেরই সম্মতি ছিল, অর্থাৎ আমরা 4 জনই এই বিষয়ে হ্যাঁ বলেছিলাম। সুতরাং যদি এই বিষয়টি ভুল হয়ে থাকে তবে শুধু আমার একার ভুল নয়, আমাদের 4 জনেরই ভুল। আর ততক্ষণে সেখানে মিয়া চলে আসলো এবং আমরা বুঝতে পারলাম যে আসলে ঝগড়া বাঁধানোর পেছনে কার হাত ছিল। লিলির শ্বশুরের এখানে অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ এই 4 জন মিলে এই সমস্ত কথা বাবা মায়ের কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল। তখন লিলি নিজেই ভাবছিল যে শেষ পর্যন্ত সে এই পরিস্থিতি কিভাবে বুঝিয়ে বলবে। আর ততক্ষণে ইউ বাড়িতে পৌঁছে গিয়েছিল। শ্বশুরের এখানে অনেক সমস্যা হচ্ছিল, কিন্তু শাশুড়ি তেমন ছিলেন না। শাশুড়ি অনেক বেশি দয়ালু মনের ছিলেন, কারণ যা হওয়ার তা তো হয়েই গেছে, তাতে 4 জনেরই ভুল ছিল, একজনকে শুনিয়ে কি লাভ। তখন সে তার স্বামীকে বলল, দেখুন, শান্ত হন, যখন সব বাচ্চারা চলে আসবে তখন আমরা এই বিষয়ে আলোচনা করে নেব। অন্যদিকে সে লিলিকে নিজের কাছে ডাকল। লিলি যেমনই তার শাশুড়ির পাশে বসল, সে ওনার সুন্দর মুখের প্রশংসা করতে লাগলো, আর শাশুড়ির মন তো ওখানেই গলে গেল। ততক্ষণে শাশুড়ি একটি বাক্সের ভেতর থেকে তাদের পূর্বপুরুষদের একটি ব্রেসলেট বের করলেন। সেই ব্রেসলেটটি শতাব্দীর পর শতাব্দী ধরে বাড়ির বড় পুত্রবধূকে দেওয়া হয়ে আসছে, আর এই ব্রেসলেটটি তিনি লিলিকে দিয়ে দিলেন। এখন মিয়ার তো এখানে হিংসা হওয়া উচিত ছিল, কিন্তু সে খুশি হচ্ছিল, কারণ সে সেই ব্রেসলেটগুলো অদল বদল করে দিয়েছিল। কিন্তু অন্যদিকে লিলি, যার হাত থেকে ব্রেসলেটটি ভুলবশত পড়ে যাচ্ছিল, তবে লিলি সঠিক সময়ে ব্রেসলেটটি ধরে নিল। এবার লিলি গভীরভাবে সেই ব্রেসলেটটি খেয়াল করল এবং বলতে লাগলো, কিন্তু মা, এই ব্রেসলেটটি আমার নয়, এটি সম্ভবত লিসার ব্রেসলেট। আমার ব্রেসলেট লিসার বাক্সে থাকবে। শাশুড়ি বললেন, তা কিভাবে সম্ভব? এরপর তিনি দ্বিতীয় বাক্সটিও আনিয়ে নিলেন। এরপর নাম পরীক্ষা করার পর তারা বুঝতে পারলেন যে ব্রেসলেটগুলো আলাদা আলাদা বাক্সে ছিল, কিন্তু তিনি তো নিজেই এই ব্রেসলেট বাক্সের ভেতর রেখেছিলেন, তাহলে তা আলাদা কিভাবে হতে পারে? আপাতত মা এটাই ভাবছিলেন। তখন লিলি বলল, মা, এখন এত বেশি চিন্তাভাবনা করবেন না, হয়ে গেছে হয়তো, কি জানি, কেউ হয়তো এখানে ইচ্ছে করে অদলবদল করে দিয়েছে। এমনটা বলে সে পরোক্ষভাবে মিয়াকে খোঁচা মারছিল এবং সাথে সাথে সরাসরিও এটা বলল যে, মিয়া, আমি এখানে ছোটবেলা থেকে তোমার সাথে বড় হয়েছি এবং আমার তোমার অনেক আজে বাজে কৌশল জানা আছে, তো তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাচ্ছি। অন্যদিকে শ্বশুরমশাই আলাদা করে ইউকে ডেকে নিলেন কিছু কথা বলার জন্য। ইউ সেখানে চলে গেল, যেখানে শ্বশুর এখন ইউয়ের ওপর রাগ করছিলেন সেই সিদ্ধান্তের কারণে। ইউ এখানে তাকে বিষয়গুলো বুঝিয়ে বলছিল, কারণ এখন তারা একে অপরের সাথে আগের মতো থাকতে পারবে না। তখন শ্বশুর চেয়েছিলেন ইউ যেন এখনই লিলিকে বিবাহ বিচ্ছেদ দিয়ে দেয়, কিন্তু এই বিষয়ের জন্য ইউ বারণ করে দিল এবং বলল, আমার এই কথা পরিষ্কার হচ্ছে না, এমনিতেও লিলির বিয়ে জনের সাথে হওয়ার কথা ছিল, তা আমার সাথে হয়ে গেছে, এতে তিলকে তাল করার কি প্রয়োজন আছে? তখন শ্বশুর বলতে লাগলেন, তুমি জানো না, এই মেয়েটিকে আমরা এখানে পরিবারের অংশ হিসেবে বিবেচনা করতেই চাই না। তুমি কি জানো লিসার সামাজিক মর্যাদা কি?
তখন ইউ সহজভাবে তার বাবাকে বলে দিল, দেখুন, আমি তো কাউকে এখানে তাদের সামাজিক মর্যাদার ভিত্তিতে নয়, বরং চরিত্রের ভিত্তিতে বিচার করি। তবে যাই হোক, বিবাহ বিচ্ছেদের কথা যদি বলেন তবে তা সম্ভব নয়। আর তখন শ্বশুর রাগের চোটে তাকে কিছু মাসের সময় দিয়ে দিলেন এবং বললেন, যদি সে আমাদের পরিবারের জন্য উপকারী প্রমাণিত না হয় তবে মনে রেখো বিবাহ বিচ্ছেদের কাগজে স্বাক্ষর করতে হবে। ইউ নিজের বাবার কথায় হ্যাঁ বলে দিল, এই আত্মবিশ্বাসে যে লিলি নিশ্চয়ই সেই জিনিসগুলো শিখে নেবে। অন্যদিকে ইউ যখন নিচের দিকে আসছিল তখন সে লিলি এবং তার মাকে লক্ষ্য করল। তার নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না যে তারা তিনজন একসাথে এখানে মিলেমিশে গল্প করছে। ততক্ষণে সে যেমনই নিচে আসলো তাদের চলে যাওয়ার সময় হয়ে গেল। শাশুড়ি তখন ইউকে বোঝাচ্ছিলেন যে লিলির মন যেন সে কোনোভাবেই না ভাঙে, কারণ সে অনেক দয়ালু এবং পবিত্র মনের মানুষ। শাশুড়ি অনেক ভালোবেসে ইউকে এটাই বোঝাচ্ছিলেন যে এখন যা হয়ে গেছে তা ভুলে যাও, কোনো বিষয়ের জন্য আফসোস বা অপরাধবোধ একদম মনের মধ্যে রেখো না। যা হয়েছে হয়তো তা ওপরওয়ালার ইচ্ছেতেই হয়েছে, কারণ কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না। তুমি যদি এখানে লিলিকে খুশি রাখো তবে সারা জীবনের জন্য তুমি নিজেও খুশি থাকবে, কারণ তুমি নিশ্চয়ই শুনেছ, হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ। দয়া করে তার মনে একটুও কষ্ট দিও না। অন্যদিকে লিলি তার ব্রেসলেট পাওয়ার সুখবরটি লিসাকে দিয়ে দিল। লিসা লিলিকে জিজ্ঞেস করল যে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা। লিলি জানালো যে না, ওনারা দুজনেই খুব ভালো ছিলেন। আর ফোন কেটে যাওয়ার পর পালা আসলো লিসা এবং জনের, যেখানে তাদের মধ্যে এক আলাদাই রোমান্স চলছিল। অন্যদিকে যখন ঘুমানোর সময় আসলো তখন লিসার কাছে একটি সভার ফোন আসলো। জন তাকে বলল, রাতেও সভা? সে বলল, হ্যাঁ, দিনে যদি সভা হতে পারে তবে রাতে কেন নয়। কিছু মক্কেল এখানে আন্তর্জাতিক পর্যায়ে থাকেন যাদের জন্য রাতের বেলা সময় বের করতে হয়। আর সে জনকে ঘুমাতে চলে যেতে বলল। জন তাকে বলল, কোনো ব্যাপার না, আমি অপেক্ষা করতে পারবো। তখন লিলি তাকে জানালো যে আসলে তাকে কতটা অপেক্ষা করতে হবে, আর এটাই ভেবে সে তার এই আইডিয়াটা বাতিল করে দিল। এরপর আমরা লিলিকে দেখতে পাই যে আরাম করে নিজের বিছানায় বসে কখনো উপন্যাস পড়ছিল তো কখনো গেম খেলছিল। আর ততক্ষণে সেখানে ইউ চলে আসলো। যেমনই সে ইউকে দেখলো সে মজে গেল যে না জানি আমাকে আবার কবে থেকে তার এমন আকর্ষণীয় চেহারা দেখতে মিলবে। ইউ তাকে বলতে লাগলো, মনে হচ্ছে তুমি আমার কথাগুলো ভুলে যাচ্ছ। আমি তোমাকে আগেও বলেছি এবং এখনও বলবো যে তোমাকে এই বাড়ির একজন অভিজাত এবং মার্জিত নারী হয়ে দেখাতে হবে। তখন লিলি তাকে বলতে লাগলো, ঠিক আছে, হয়ে যাব, কিন্তু এই বিষয় নিয়ে তোমরা সবাই আমাকে এখানে জোর করতে পারো না, কারণ বিয়ে তো আর অমনি হয়ে যায় না, বিয়েরও একটা মর্যাদা থাকে। আর আপাতত সে সেই কথাটি এড়িয়ে গেল। অন্যদিকে ইউ এবং লিলির ঘনিষ্ঠতা একে অপরের সাথে একটু বেশিই বেড়ে যাচ্ছিল। এরপর আমরা লিসা এবং জোনকে দেখতে পাই, যাদের জীবনও খুব সুন্দরভাবে চলছিল। জোন এখানে লিসার প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে শুধু সাহায্যই করে যাচ্ছিল। অন্যদিকে লিলি ইউয়ের চলে যাওয়ার অপেক্ষা করছিল। যেমনই সে ইউয়ের স্পোর্টস কারের আওয়াজ শুনল সে বুঝে গেল যে ইউ চলে গেছে এবং সে তখনই জোনকে ফোন করলো যাতে জোনের মাধ্যমে জানতে পারে যে আসলে ইউ কি পছন্দ করে। তখন জোন বলতে লাগলো, আমি তোমাকে বিনামূল্যে তথ্য দেব নাকি? এর জন্য তো এখানে মূল্য দিতেই হবে। লিলি বলতে লাগলো, মূল্য? তাও আবার এই বিষয়ের জন্য যা আমি কিছু সময়ের মধ্যে নিজেই বুঝে যাব। তখন জন বলতে লাগলো, ঠিক আছে, তাহলে আমি ফোন রাখছি। কিন্তু লিলি তাকে বলল, ঠিক আছে, যা চাও তা নিয়ে নিও, আগে আমাকে সমস্ত প্রণালী বলো। যেমনই সে সমস্ত প্রণালী জানালো তখনই লিলি বলতে লাগলো, তোমার মনে হয় না এই সব কিছু বানানো, এই সব কিছু করা অনেক কঠিন হবে? জন বলতে লাগলো, এটা তোমার ওপর নির্ভর করে। তুমি জানতে চেয়েছিলে যে ইউ কি পছন্দ করে, তাই আমি তো শুধু তোমাকে জানাচ্ছি। এরপর সে জনের কাছে লিসার ব্যাপারেও জিজ্ঞেস করে নিল। লিলি বলতে লাগলো, আরে বাহ, মনে হচ্ছে এখানে কেউ প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেছে। এই কারণে জন বলল, না, তেমন কোনো ব্যাপার নয়, আমি শুধু এখানে তাকে একটু খুশি দেখতে চাই, আর কিছু না। জন তাকে থামালো এবং বলল, থামো, পুরো কথাটা তো শুনে নাও। আমাকে এখানে লিসার ব্যাপারে সব কিছু জানতে হবে, যে সে খাবারে কি পছন্দ করে, সে কখন খায়, কি করে। লিলি বলল, এত সব কিছু বলা তো অনেক কঠিন হবে, কিন্তু আমি তোমাকে সংক্ষেপে সমস্ত কথা বলতে পারি। এরপর ধীরে ধীরে দুজনে গল্প করা শুরু করে দিল এবং অবশেষে তাদের ফোন কেটে গেল। অন্যদিকে আমরা রেড কার্পেটের অনুষ্ঠান দেখতে পাই, যেখানে ব্যবসায়ী পুরুষ ও নারীরা তো ছিলেনই, তাছাড়াও সেখানে প্রচুর তারকাও এসেছিলেন। সবচেয়ে প্রথম আগমন হলো লিসার এবং সবাই তার সুন্দর মুখ দেখে মুগ্ধ হয়ে গেল। তারা অনবরত শুধু তার ছবি তুলতে চাচ্ছিল এবং তাকে নিজেদের সাথে নিয়ে যেতে চাচ্ছিল। ততক্ষণে সেখানে জিন চলে আসলো, যে একই সময় এসে পৌঁছালো। সে লিসাকে স্বাগত জানাতে লাগলো। কিন্তু আসল শোরগোল তো তখন শুরু হলো যখন সেখানে জোন আসলো, কারণ জোনের যে বিপুল ভক্ত অনুসারী ছিল তারা সবাই সেখানেই চলে এসেছিল। এখন অর্ধেকের বেশি মানুষ জানতো না যে জোনের আসলে বিয়ে হয়ে গেছে, তাই তারা তাকে একই প্রশ্ন করা শুরু করে দিল। আর যেমনই জন তাদের জানালো যে হ্যাঁ, তার বিয়ে হয়ে গেছে, তাদের মধ্যে এক ভক্ত তো ঘাবড়ে গিয়ে ওখানেই মাথা ঘুরে পড়ে গেল। এরপর থেকে সবার মনে এই কৌতূহল তৈরি হলো যে শেষ পর্যন্ত জন কার সাথে বিয়ে করেছে। তখনই জনের দৃষ্টি চলে গেল লিসার দিকে এবং সবাই লিসার হাতে থাকা বড় হীরের আংটিটি লক্ষ্য করলো এবং সন্দেহ করতে লাগলো যে সত্যিই কি এই দুজনেরই বিয়ে হয়েছে কিনা। আমরা এখানে লিসাকে দেখতে পাই যে জিনের সাথে নিজের অংশীদারিত্বের চুক্তি চূড়ান্ত করছিল। জিন তার জন্য ফুলের তোড়া নিয়ে এসেছিল, কারণ আজ লিসার জন্মদিন ছিল এবং তখন লিসার মনে পড়ল যে কাজের চক্করে সে তো সবকিছুই ভুলে গেছে। এমন সময় পেছন থেকে জন চলে আসলো, যে ছুটে এসে তাকে শুভেচ্ছা জানাতে লাগলো।
লিসা তাকে ধন্যবাদ জানালো, কিন্তু জন চাইল লিসা তাকে কোনো দামি উপহারের কথা বলুক যা সে এনে দেবে। কিন্তু লিসা জনের কোনো টাকা নষ্ট করতে চাচ্ছিল না, আর এই সব কিছু পেছন থেকে জিন দেখছিল। তার খুব হিংসে হচ্ছিল। তখন জন গিয়ে নিজের অধিকার খাটানো শুরু করে দিল এবং লিসাকে বউ বউ বলে ডাকা শুরু করে দিল। সহকারী দৌড়ে আসলো এবং বলল, আপনারা এখানে কি করছেন? কিছুক্ষণের মধ্যেই আপনার শো শুরু হয়ে যাবে, আর আপনারা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন। জন বলল, আমার শো আমি পিছিয়ে দিতে পারি। সহকারী বলল, না, আপনি পিছিয়ে দিতে পারেন না। এটি নির্দিষ্ট সময়, এদিক ওদিক হলে কিছুই করা যাবে না। যার পর তাদের দুজনকে ওখান থেকে যেতেই হলো। অবশেষে লিসা এবং জন চলে আসলো একে অপরের সাথে সময় কাটানোর জন্য। লিসা বলল, এবার তো খুশি তো যে আমি অবশেষে তোমার সাথে সময় কাটানোর জন্য এসেছি? জন বলল, হ্যাঁ, তুমি এখানে অপেক্ষা করো। আর যেমনই সে একটা বোতাম চাপলো, গাড়ির পেছনের অংশ থেকে প্রচুর ফুল বেরিয়ে আসলো। জন এটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল যাতে সে লিসাকে খুশি করতে পারে এবং তাকে ইমপ্রেস করতে পারে। এখানে তারা দুজনে কেক কাটলো। লিসা কেক খেলো। লিসা সাধারণত কেক একদমই খেত না, কারণ সে এটি একেবারেই পছন্দ করত না এবং তার কঠোর ডায়েট চলত। কিন্তু জনের জন্য সে সব কিছুই করে নিল। সেই সাথে জন গিটার বাজালো এবং গান গেয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানালো। লিসা ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল এবং নিজের হাত বাড়িয়ে দিল। জনের মনে হচ্ছিল হয়তো সে তার হাত চাচ্ছে অথবা চুমু খাবে, কিন্তু লিসা তার মুখ সরিয়ে দিল এবং বলল, গিটার চাচ্ছি। আর সে গিটার নিয়ে বাজাতে লাগলো এবং গান গাইতে লাগলো, যা শুনে এবং দেখে জনের বিশ্বাসই হচ্ছিল না যে লিসা এতটা বহুমুখী প্রতিভার অধিকারী। তার মনে হতো লিসা শুধু কাজ পাগল, শুধু কাজই করে যাবে, কিন্তু সে তো কাজের বাইরেও প্রচুর জিনিস পারে। আর তখনই তাদের ঘনিষ্ঠতা আরও অনেক বেড়ে গেল, যেখানে তারা একে অপরকে চুমু খেলো এবং এই চুমু বাড়ি গিয়েও বজায় রাখলো। এরপর আমরা লিলিকে দেখতে পাই যে ইউকে বলল, আমাকে একটা কথা বলো, আগামীকাল আমি নিজের বাড়িতে ফিরে যাচ্ছি। আজ তুমি আমার সাথে চলবে নাকি অফিসেই থাকবে? ইউ এখানে চিন্তায় পড়ে গেল। লিলি চেয়েছিল ইউ যেন তারই সাথে চলে। তখন সে অনবরত অনুরোধ করতে লাগলো। ইউ তাকে বলল, হ্যাঁ বাবা, হ্যাঁ চলবো, এবার তুমি বিছানায় লাফানো বন্ধ করো। লিলি বলল, আমার একটা অনুরোধ আছে। ইউ অনুরোধ না শুনেই বারণ করে দিল। লিলি বলতে লাগলো, তুমি বেশি এখানে সীমা অতিক্রম করো না। লিলি এতে রাগ করলো এবং বলল, আমি কোনো সীমা অতিক্রম করলাম? ছাড়ো, আমার যা ইচ্ছে তা আমি নিজেই পূরণ করে নেব। এখন তো আর আমাকে নিজের স্বামীর ওপর নির্ভরশীল হতে হবে না। আর সে তাকে আবেগীয়ভাবে ব্ল্যাকমেল করতে লাগলো। ইউ বলল, ঠিক আছে, চলো বলো কি করতে হবে। তখন লিলি তাকে একটি ভিডিও দেখালো, যেখানে কিভাবে চুল বাঁধতে হয় তা দেখানো হচ্ছিল। ইউ চিৎকার করে উঠল এবং বলল, তুমি চাও আমি তোমার চুল বেঁধে দিই? লিলি বলতে লাগলো, তোমার হুট করে কি হলো? আমি তো আমার বোনের কাছ থেকে শুনেছি তুমি কত বড় বড় ফাইল একদিনে কাজ করে শেষ করে দাও। তাহলে এই চুল বাঁধা কত সহজ একটা কাজ, মনে হচ্ছে তুমি এটাও করতে পারবে না। কিন্তু ইউ বুঝতে পারলো যে লিলি ইচ্ছে করে তাকে উস্কে দিচ্ছে যাতে সে তার চুল বেঁধে দেয়। এরপর সে কাজ শুরু করে দিল, যেখানে লিলি আরাম করে বসে খাবার উপভোগ করছিল আর অন্যদিকে সে লিলির চুল বাঁধছিল। সে অনেক ভুল করছিল, কিন্তু নিজের শতভাগ দিচ্ছিল ভালো করে চুল বাঁধার জন্য। লিলির সেই চুলের ধরন এতটাই পছন্দ হলো যে সে ছবি তুলে ইন্টারনেটে আপলোড করতে লাগলো এবং এই বিষয়টি ইউয়ের খুব পছন্দ হলো। সে বুঝতে পারলো যে অন্তত তার পরিশ্রম বৃথা যায়নি। লিলির এই সব কিছু পছন্দ তো হয়েছে। এরপর আবার ফিরে যাওয়ার পালা আসলো, যেখানে ইউ লিলিকে নিয়ে সেই বাড়িতে যাচ্ছিল। কিন্তু বাড়িতে তাদের বাবা মা নয়, বরং চাচা চাচি বেশি উপস্থিত ছিলেন, যারা মিয়ার বাবা মা। চাচা এখানে ইচ্ছে করে এসেছিলেন যাতে সে ইউয়ের সামনে মিয়াকে পরিচয় করিয়ে দিতে পারে এবং মিয়ার প্রশংসা করতে পারে। তাদের মনে হচ্ছিল হয়তো ভবিষ্যতে এই ব্যবসায়িক চুক্তি ভেঙে যাবে এবং এই বিয়ে শেষ হয়ে যাবে। তখন তো তাদের মেয়ের পালা আসবে। এরপর তাদের কোম্পানির দেখাশোনা করার প্রয়োজনও পড়বে না। লিলি চাচাকে প্রশ্ন করল, আপনারা বিশেষভাবে ইউরোপ থেকে এসেছেন, কারণ আপনারা তো এমরাল্ডে ছিলেন না? তখন চাচা বললেন, মা, যখন ইউ এসেছে তখন আমরা তার সাথে দেখা করতে কেনই বা আসবো না? আর সত্যিই তাদের মূল উদ্দেশ্য ইউই ছিল। ততক্ষণে লিলি চলে গেল খাবার উপভোগ করতে এবং চাচা মিয়াকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। লিলি খাবার উপভোগ করলেও তার অর্ধেক মনোযোগ ইউয়ের ওপর ছিল যে ইউ উত্তরে কি বলতে চায়। চাচা এখানে নিজের কার্ড আদান প্রদান করলেন এবং ইউও নিজের কার্ড দিয়ে দিল, কিন্তু সেই কার্ডটি মিয়া নিয়ে নিল। আর এই বিষয়টি লিলির মোটেও পছন্দ হলো না, যার কারণে তার হাত থেকে গ্লাস পড়ে গেল। তখন মিয়া খুব খুশি হলো যে দেখো এখন ইউয়ের কত রাগ হবে, কারণ লিলি একদম বাচ্চাদের মতো আচরণ করছে। মিয়ার বাবাও লিলিকে বলতে লাগলেন, তুমিও না, তুমি এখানে এত বড় খানদানের বউ হয়ে গেছো, কিন্তু সাধারণ শিষ্টাচারও তোমার মধ্যে আসেনি। তুমি এখানে একজন সাধারণ অভিজাত নারীর মতো আচরণ কখনোই করতে পারো না। তুমি কত বেশি আনাড়ি লিলি। লিলি সেখানে শান্ত হয়ে দাঁড়িয়েছিল এবং তার খারাপ লাগছিল যে ইউয়ের যেন লজ্জা না পেতে হয়। ইউও তার দিকেই এগিয়ে আসছিল। এখানে বেচারি লিলি ঘাবড়ে গেল, কিন্তু ইউ তেমন কিছুই করল না। সে তো শুধু এখানে লিলিকে পরিষ্কার করার জন্য এসেছিল। এই জিনিসগুলো করতে গিয়ে লিলির হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল এবং চাচা ও মিয়ার মেজাজ খারাপ হয়ে গেল। ইউ বুঝতে পারল যে লিলির কতটা অস্বস্তি হচ্ছে। এই কারণে সে সবার সামনে পরিষ্কার করে দিল যে আমি আপনাদের যে নম্বর দিয়েছি তা আমার সহকারীর। সুতরাং আমার বা আমার স্ত্রীর সাথে যদি দেখা করতে হয় তবে সবার আগে আপনাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। এমনটা বলে সে লিলিকে নিয়ে ওখান থেকে চলে গেল। যখন তারা গাড়িতে বসেছিল, লিলি অনবরত ইউয়ের দিকে তাকিয়েছিল। ইউ তাকে জিজ্ঞেস করলো, কেন, আমার মুখে কিছু লেগে আছে নাকি? সে বলল, না,
আমি তোমার কাছে কিছু জানতে চাই। ইউ বলল, হ্যাঁ হ্যাঁ জানো। তখন সে প্রশ্ন করলো যে আসলে ইউ তাকে সাহায্য কেন করলো। ইউ বলতে লাগলো, কারণ আমি তোমার স্বামী, এটা আমার দায়িত্ব। আর তাছাড়া সবার সামনে তো আমি তোমারও এখানে ততটাই সম্মান আছে যতটা আমার আছে। এই উত্তরটি সঠিক ছিল, কিন্তু লিলি একটু বেশি আশা করে বসেছিল। তার মনে হচ্ছিল ইউ হয়তো তাকে পছন্দ করা শুরু করে দিয়েছে, কিন্তু ইউ তেমন কোনো কথা বলল না। তাই লিলি শুধু ঠিক আছে এবং ধন্যবাদ বলে দিল। লিলির মনে পড়ে গেল সেই বিশেষ ক্লিপগুলোর কথা, যা সাধারণত পুরুষরা তাদের আনুষ্ঠানিক প্যান্টের ভেতরে পরে থাকে, যে বিষয় নিয়ে সে খুব কৌতূহলী ছিল। সেজন্য সে ইউ এর উরুতে হাত দিল, কিন্তু ইউ এখানে অন্য কিছু বুঝে বসল। তার মনে হতে লাগলো হয়তো লিলি রোমান্স চাইছে। সেজন্য সে তাকে চুমু খাওয়ার জন্য এগিয়ে গেল এবং লিলি তাকে পেছনে সরিয়ে দিল। ইউ তাকে বলল, আরে তুমিই তো প্রথমে শুরু করলে। তখন লিলি তাকে বোঝালো যে তেমন কোনো ব্যাপারই নয়। সে এখানে তার এবং তার বান্ধবীদের চ্যাটের কথা বলছিল, যেখানে তারা এই বিষয় নিয়ে খুব কৌতূহলী ছিল, কারণ তারা প্রচুর উপন্যাস পড়ত, ব্যাস এই কারণে। আর তখনই ইউ বিষয়টি বুঝতে পারল। অন্যদিকে লিসা লিলিকে ফোন করল এবং তার বিবাহিত জীবনের ব্যাপারে জানতে চাইল, যেখানে লিলির উত্তর যথারীতি সাধারণ ছিল। লিসা তাকে বলল, দেখো, আমার ব্যাপারে ভাবার প্রয়োজন নেই, অন্য কারোর ব্যাপারেও ভাবার প্রয়োজন নেই। তুমি শুধু নিজের কথা ভাবো। যদি তোমার মনে হয় যে হ্যাঁ তুমি অস্বস্তিতে আছো, তবে তুমি আমাকে এসে বলতে পারো। আমি একদমই রাগ করব না এবং যে কোনো সময় পরিবর্তন করা যেতে পারে। লিলি লিসাকে ধন্যবাদ জানাতে লাগলো সব সময় তার দেখাশোনা করার জন্য। এই দুজনের জীবন যতটা শান্তিতে কাটছিল, জনের জীবন ততটা শান্তিতে কাটছিল না, কারণ জন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। লিসাকে এটা বলে যে সে তাকে আত্মরক্ষা শেখাবে, সে তাকে বক্সিং করা শেখাবে। তারা দুজনে বক্সিং রিংয়ে তো পৌঁছে গেল, কিন্তু সেখানে জনের অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে সে নিজে বাইরে বের হতে পারছিল না। লিসা ভাবছিল, আমি আমার শক্তির ব্যবহার এতটাও করিনি, মনে হচ্ছে সে একটু বেশিই নাটক করছে। সেজন্য সে তাকে নিজের ডায়েট প্ল্যান পরিবর্তন করার কথা বলে দিল। এরপর গোসল করার সময় সে শুধু লিসার কথাই ভাবছিল। বাইরে গিয়ে সে লিসাকে নিজের স্ত্রীর চেয়ে শিক্ষাগুরু বেশি মনে করতে লাগলো, তাকে ওস্তাদ পর্যন্ত ডাকতে লাগলো। লিসা তাকে বলল, দেখো, যদি তোমার মনে হয় আমি তোমাকে এই জিনিসগুলোর প্রশিক্ষণ দেব, তবে একদমই না। ওটা তোমাকে নিজের কোচের কাছ থেকে শিখে নিতে হবে, কারণ আমার কাছে এত অবসর সময় নেই। আর চলো, এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। এরপর আমরা লিলিকে দেখতে পাই যে ইউকে ফোন করলো এবং জিজ্ঞেস করলো, তোমার কি সত্যিই আজ আসতে দেরি হয়ে যাবে? আমার তো খুব ঘুম পাচ্ছে। ইউ তাকে বলল, হ্যাঁ তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু সে ঘুমালো না, সে তো এখানে খুশি হয়ে গেল, কারণ সে তার বন্ধুর সাথে প্রায় ক্লাবে পৌঁছে গিয়েছিল এবং সে শুধু নিশ্চিত হওয়ার জন্য ফোন করছিল। তারপর কি, দুজনে গিয়ে সেখানে মদ্যপান করা শুরু করে দিল এবং এটিই প্রথমবার ছিল যখন লিলি কোনো ক্লাবে এসেছে। এমন সময় ক্লাবে কিছু পুরুষ তার কাছে আসলো, কিন্তু লিলি তাদের ভালোভাবে বারণ করার পরও তারা বিষয়টি বুঝল না এবং তারা তাকে উত্ত্যক্ত করার জন্য এগিয়ে আসলো। কিন্তু তারা তেমনটা করতে পারল না, কারণ রক্ষীরা লিলির সাথেই ছিল এবং এরা সেই রক্ষী ছিল যাদের লিসা লিলির জন্য নিয়োজিত করেছিল। এই কারণে সে বেঁচে গেল। অন্যদিকে আমরা ইউকে দেখতে পাই, যার সভা আপাতত শেষ হয়ে গিয়েছিল এবং সে বাড়ির দিকে যাচ্ছিল। কিন্তু এমন সময় সে সামনে থেকে লিলিকে যেতে দেখল। কর্মীদের মনে হলো হয়তো ইউয়ের সেই ক্লাবে আগ্রহ আছে। তখন সে তাকে জানাতে লাগলো যে এই ক্লাব 2 দিন আগেই চালু হয়েছে, প্রচুর তরুণ তরুণী এখানে আসে। আর ইউ চলে গেল লিলিকে আটকানোর জন্য। এখানে এসে সে লিলিকে বাইরে আসার জন্য বলল। রক্ষী আসলো লিলিকে রক্ষা করার জন্য, কিন্তু লিলি তাকে বলল, দূরে সরো, উনি আমার স্বামী। এরপর সে ঘাবড়ে গেল, যেখানে ইউ তাকে সেই মিষ্টিগুলো দিল যা সে লিলির জন্য নিয়ে আসছিল। লিলির সেই পেস্ট্রিগুলো খুব পছন্দ হলো, কিন্তু তারপর তার মনে হলো যে ইউ তাকে বকা কেন দিচ্ছে না এবং সে জিজ্ঞেস করতে লাগলো। ইউ তাকে জিজ্ঞেস করলো, আমি তোমাকে কেন বকা দেব? লিলি তখন কারণগুলো বলতে লাগলো এবং সে নিজেই নিজেকে বোঝাতে শুরু করলো যে সে তো শুধু এখানে ঘুমাতে চেয়েছিল, কিন্তু তার বান্ধবী জোর করলো, তাই সে বাইরে এসেছে। ইউ বলল, ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু পরবর্তী সময় থেকে শুধু আমাকে জানিয়ে যেও। তোমার নিরাপত্তা আমার দায়িত্ব। তুমি নিজেই ভাবো, যদি তোমার কিছু হয়ে যেত তবে দায়ী আমি হতাম এবং সারা জীবনের জন্য আমার নিজেরই অপরাধবোধ হতো। এতে লিলি আরও খুশি হয়ে গেল, কারণ সে এত চমৎকার একজন স্বামী পেয়েছে। পরের দিন সকালে মিয়া একজন শিক্ষিকাকে সাথে নিয়ে আসলো, কারণ তারা এখন লিলিকে এক এক করে জিনিস শেখাতে চলেছে যে কিভাবে একজন নিখুঁত নারী হওয়া যায়, এবং তারা শুরুতেই হাঁটা দিয়ে শুরু করলো। লিলি বলতে লাগলো, হাঁটা তো আমারও জানা আছে, আর চা খাওয়াকে শেখায়? চা তো সবাই একই উপায় খায় না, কে এখানে চোখ দিয়ে চা খেয়ে নেয়? মিয়া মনে মনে ভাবলো, এর কাছে ঠাট্টা করার জন্য পুরো দিন রাত পড়ে থাকে। কিন্তু লিলি মাঝপথেই হাল ছেড়ে দিল। সে বলল, দয়া করে আমি এখানে মানুষ কিভাবে হয় তা শিখতে চাই না, কারণ আমি অলরেডি এখানে একজন ভালো নারী। মিয়া, এই প্রশিক্ষণের প্রয়োজন তোমার নিজেরই আছে যে আসলে ভালো মানুষ কিভাবে হতে হয়, তো তুমি আগে ওটা শিখে এসো, পরে আমাকে এই সব কিছু শেখাবে। এরপর সে জলদি চলে গেল ইউয়ের জন্য দুপুরের খাবার নিয়ে। তার ভয় লাগছিল যে ইউ আবার রাগ না করে বসে যে সবার মাঝে সে দুপুরের খাবার দিতে এসেছে, কিন্তু এখানে তেমনটা একেবারেই হলো না। ইউ তো গর্বের সাথে সবার সামনে লিলিকে পরিচয় করিয়ে দিল এবং লিলির এই বিষয়টি খুব ভালো লাগলো। এবার লিলির সেই ক্লাসের ব্যাপারেও ইউ জানতো, তখন সে তাকে সেই বিষয়ের ওপর জিজ্ঞেস করতে লাগলো। লিলির এখানে ভয় লাগছিল যে ইউ রাগ না করে।
তখন সে সুন্দর করে জিনিসগুলো বুঝিয়ে বলল যে কিভাবে মিয়া একদম হুকুম চালাচ্ছিল এবং অনেক আধিপত্য বিস্তার করছিল। আর এই কথা শুনে ইউয়ের মোটেও পছন্দ হলো না। সে ফোন করে মিয়াকে সতর্ক করে দিল যে তোমাকে ওখানে পাঠানো হয়েছে তাকে শেখানোর জন্য, তার বশ হওয়ার জন্য নয়। আর এভাবে সে তাকে হুমকি দেওয়া শুরু করে দিল। এবার পালা আসলো লিসা এবং জনের চাচা চাচির বাড়ি যাওয়ার জন্য। যেমনই তারা বাড়িতে পৌঁছালো, জন খুব নার্ভাস হয়ে গেল, কারণ তার নিজের বাবার সাথে দেখা করার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। কারণ চাচা জনকে বিগড়ে যাওয়া মনে করেন, যেহেতু সে তাদের ব্যবসা বেছে নেওয়ার বদলে একটি আলাদা ক্যারিয়ার বেছে নিয়েছে। লিসা তাকে বলল, কিছুই হবে না, শেষ পর্যন্ত উনি তোমার বাবা, চলো তুমি সাথে। এরপর তারা ভেতরের দিকে গেল এবং যথারীতি চাচি তো খুব ভালো ছিলেন, কিন্তু চাচা নন। জনের চুলের ধরন নিয়েও চাচার অনেক সমস্যা ছিল, কিন্তু জন তবুও লিসার জন্য সেই সমস্ত জিনিসগুলোকে, সেই সমস্ত কথাগুলোকে নিয়ন্ত্রণে রাখলো এবং কিছু বলল না। কিন্তু চাচা এখানে সীমা অতিক্রম করে যাচ্ছিলেন, এতটাই যে জন রাগের চোটে উঠে চলে যেতে যাচ্ছিল। কিন্তু ততক্ষণে লিসা তাকে আটকালো, কারণ সে চাচার সামনেই ওনাকে উপযুক্ত জবাব দিতে চেয়েছিল। চাচার রাগ হয়ে গেল যে শেষ পর্যন্ত বাচ্চারা কারা ওনাকে শেখানোর মতো। আর তখন লিসা জানালো যে সম্মান এখানে এ কারণে পাওয়া যায় না যে আপনি বয়সে বড়, সম্মান এ কারণে পাওয়া যায় যে আপনি সেই সম্মানের যোগ্য। আপনি জনের বাবা, মানলাম আপনি তার জন্য সবসময় ভালো চেয়েছিলেন, তাই আপনি সবসময় তার উপর চিল্লাইছেন একটি আলাদা ক্যারিয়ার বেছে নেওয়ার জন্য। কিন্তু এখন তো সে অনেক সফল হয়ে গেছে, এখন আপনারও তার উপর গর্ব হওয়া উচিত। কিন্তু না, আপনার সবসময় লজ্জা এবং অপমান বোধ হয়। তাহলে আপনি তো এখানে একজন ক্ষতিকর বাবা, এই কথাটি আপনি নিজেই বুঝে নিন। যার পর লিসা সেখান থেকে চলে যেতে লাগলো। চাচিরও এখানে উপলব্ধি হলো যে এই বাচ্চারা সত্যি কথাই বলছে। শুরু থেকেই তার স্বামী বাচ্চাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন, শুধু বাচ্চাদেরই নয়, সাথে সাথে তার নিজের জীবনকেও। এরপর লিলি চলে গেল লিসার সাথে দেখা করার জন্য, যেখানে তারা প্রচুর কথা শেয়ার করলো। লিলি শুধু এটাই চেয়েছিল যে এই বিবাহিত জীবনে লিলি যেন আলাদা না হয়ে পড়ে, কারণ সে জানতো বিবাহিত জীবনকে এখানে টিকিয়ে রাখা কতটা কঠিন, যা এখানে একসাথে করা উচিত, আলাদা হয়ে নয়। ততক্ষণে লিলির কাছে হাসপাতাল থেকে একটি ফোন আসলো, সে ছুটে গেল। আর আমরা জনকে দেখতে পাই, যার হাত তো সম্পূর্ণ ঠিক ছিল, কিন্তু যেমনই সে জানতে পারলো লিসা সেখানে আসছে, তখনই তার হাত হুট করে ভেঙে গেল। এখানে ইউ তার অভিনয়ের দক্ষতা দেখে ইমপ্রেস হয়ে গেল। সে ভাবল, আরে বাহ, আমি তো কখনো তার এই দক্ষতার ব্যাপারে জানতামই না। সেই সময় লিসা ইউকে বলল, তুমি যেতে পারো, এখন আমি এখানে এসে গেছি। আর ইউ চলে যাওয়ার পর সে জনকে বলল, অভিনয় বন্ধ করো। জন বলতে লাগলো, আরে তুমি কি বলছো, আমি বুঝতে পারছি না। আর লিসা সংখ্যা গণনা শুরু করলো, যার পর সে বাচ্চাদের মতো নিজের অভিনয় বন্ধ করে দিল। যখন ইউ বাড়ি গেল, তখন সে লিলিকে লক্ষ্য করলো যে জনের জন্য কিছু ওষুধপত্র দেখছিল। আর তখন গিয়ে ইউ জনের মূল সমস্যার ব্যাপারে বুঝতে পারল। পরের দিন সকালে সে ওষুধ নিয়ে পৌঁছে গেল। জন ভাবল, আপনি এত সকাল সকাল কেন এলেন? ইউ তাকে দেখে হাসতে লাগলো। জনের এখানে দুনিয়ার সমস্ত নিজের ভুলের কথা মনে পড়তে লাগলো যে আমি কোনো ভুলটা করলাম। আর যখন জন তাকে ভালোবেসে জিজ্ঞেস করলো, তখনই ইউ তাকে ভালোবেসে ডাকলো এবং এটি শুনে জন আরও বেশি ঘাবড়ে গেল। তখন গিয়ে ইউ তাকে ওষুধগুলো দিল। জন তাকে সেই ওষুধের জন্য ধন্যবাদ জানালো, কিন্তু যখন সে জানতে পারলো ওষুধটি কোনো বিষয়ের, সে ওটা ফেলে দিল এবং বলল, আপনারা যা ভাবছেন তেমনটা একদমই নয়, কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। ইউ তাকে বলল, দেখো, আমি তোমার ভাই, আমার কাছে কিছু লুকিও না। আমি মানি তোমার খুব লজ্জা লাগছে, কিন্তু এই সব কিছু তো সামনে সামনে কথা বলার বিষয়, তবে বাদ দাও, আমরা পরে কথা বলবো। এমনটা বলে সে সেখান থেকে চলে গেল। আর এখানে জন পুরোপুরি বিভ্রান্ত যে আসলে এই রটনা রটাচ্ছে কে। অন্যদিকে আমরা চাচিকে দেখতে পাই, যিনি আর্ট গ্যালারিতে গিয়েছিলেন চিত্রকর্মের প্রশংসা করার জন্য, কারণ চাচি পেইন্টিং বানাতে খুব পছন্দ করতেন। কিন্তু তিনি এখানে পারিবারিক কারণে এই সব কিছু বন্ধ করে দিয়েছিলেন। সেই সময় সেখানে লিলি চলে আসলো, যে যেমনই তার শাশুড়িকে দেখলো, সে ওনার জন্য কফি নিয়ে আসলো এবং দুজনে মিলে সেখানে সেই আর্ট এক্সিবিশন উপভোগ করতে লাগলো। কিন্তু এই এক্সিবিশনের মজা আরও বেড়ে গেল যখন সেখানে চাচির পুরনো প্রেমিক চলে আসলো এবং শ্বশুর মশাইও ঠিক তখনই আর্ট গ্যালারিতে ছিলেন, যিনি এখানে উপহার কিনছিলেন। আর যেমনই সে সেই দুজনকে একসাথে দেখলো, উনার এখানে রাগ হলো এবং সে গিয়ে ওখানে প্রচুর মদ্যপান করা শুরু করে দিল, এটা ভেবে যে আমার মধ্যে কোনো কমতি থেকে গিয়েছিল। এরপর আমরা জনকে দেখতে পাই যে সমস্ত ফুলগুলো ফেলে দিচ্ছিল, যা লিসা শুভেচ্ছা বার্তা হিসেবে পেয়েছিল, এবং শুধু একটি ফুলের তোড়াকে সে ওপরে রাখলো, যা সে নিজে নিয়ে এসেছিল। যেমনই সেখানে লিসা আসলো, সে তাকে বলল, আমার কাছে এখানে তোমার জন্য সারপ্রাইজ রেডি আছে। কিন্তু যেমনই সে তাকে বাইরে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলো, লিসা তাকে জানালো যে তাকে নিজের সেই জরুরি সভায় যেতেই হবে। জন তাকে বলল, আগামীকাল করে নিও, ওটা আগামীকালও করা যেতে পারে। কিন্তু লিসা তাকে জানালো যে সেই সভা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। যার পর দুজনে একে অপরকে চুমু খেলো এবং লিসা চলে গেল নিজের সভা বজায় রাখার জন্য। অন্যদিকে লিলি অনেক পরিশ্রম করে ইউয়ের জন্য কেক বানিয়েছিল, কিন্তু ইউ এখানে খুব একটা মনোযোগ দিচ্ছিল না ইচ্ছে করেই, কারণ সে জানতো আগামী 1 মাস পর তাকে লিলিকে বিবাহ বিচ্ছেদ দিতে হবে। তাই সে তাকে নিজের সাথে আবেগীয়ভাবে জড়িয়ে পড়তে দিতে পারে না, নতুবা লিলির এখানে খুব কষ্ট হবে। কিন্তু তারপর সে লিলির মুখ দেখলো, যেখানে লিলির মুখে হতাশা ছিল, তার এখানে খুব খারাপ লাগতে লাগলো। আর সে জানতো সে নিজের বাবার কথার বাইরে একদমই যেতে পারবে না। কিন্তু আপাতত সে লিলির কাছে গেল এবং তাকে বিষয়গুলো নিয়ে বোঝাতে লাগলো যে সে কিভাবে চায় লিলি এখানে একজন নিখুঁত নারী হয়ে উঠুক,
এরপর আমরা দেখতে পাই যেখানে জনের পারফরম্যান্স হচ্ছিল। লিসা তাকে দুঃখিত বলল যে সে আসতে পারেনি, কারণ সে নিজের ব্যবসায়িক সভায় ছিল। কিন্তু যখন জন বাইরে বের হলো, তখন সে লিসাকে একটি গাড়িতে যেতে দেখল, এবং তখন তার মন পুরোপুরি ভেঙে গেল যে শেষ পর্যন্ত লিসা তার সাথে মিথ্যা কেন বলল, কারণ সে অন্য কারোর সাথে গাড়িতে ছিল। এরপর সে মদ্যপ অবস্থায় বাড়ি আসলো। যখন ইউ তাকে জিজ্ঞেস করলো, তখন সে দুঃখী হয়ে বলতে লাগলো যে কিভাবে লিসা তাকে বলেছিল সে নিজের ব্যবসায়িক সভায় আছে, কিন্তু সে তো অন্য এক পুরুষের সাথে এখানে গাড়িতে ছিল। তখন ইউ তাকে এটাই বোঝানোর চেষ্টা করছিল যে হয়তো এখানে কোনো কারণ থাকতে পারে, কিন্তু জন বলল, না, আমি তার মুখের হাসি দেখেছি, এত হাসি তো সে আমার সাথেও হাসে না, তাহলে নিশ্চয়ই এই বিয়ে জোরপূর্বক হয়েছে, এবং লিসা এতে খুশি নয়। ততক্ষণে তাদের বাবা চলে আসলেন, যার পর ইউ জনকে নিয়ে ওখান থেকে চলে গেল। এরপর জন বাড়ি গেল এবং সে লিসার জন্য একটি খুব সুন্দর সারপ্রাইজ তৈরি করেছিল। কিন্তু যেমনই লিসা বাড়ি আসলো, তার গলার আওয়াজ এবং আচরণ খুব একটা আগ্রহীন মনে হচ্ছিল। আর তখন জন তাকে সেই গাড়ির ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করতে লাগলো। লিসা তাকে বোঝালো যে সে ব্যবসায়িক সভা থেকে বাড়ি আসছিল, এবং তখন তার বিজনেস পার্টনার জং তাকে গাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলল, যে বিষয়ের জন্য সে বারণ করতে পারেনি। তার মানে তাদের দুজনের মধ্যে এখানে ভুল বোঝাবুঝি হয়েছিল। সে জনের কাছে ক্ষমা চাইতে লাগলো, এবং সে শুধু এতটুকু জানতে চেয়েছিল যে লিসা তাকে পছন্দও করে কিনা। কিন্তু লিসা তাকে কোনো উত্তর দিতে চাচ্ছিল না, কারণ সে জানে এই ব্যবসায়িক চুক্তি একদিন না একদিন শেষ অবশ্যই হবে, এবং জনের তখন আবেগীয়ভাবে অনেক বেশি আঘাত লাগবে। তাই সে এখানে একদমই একজন অনুভূতিহীন মানুষ হয়ে থাকতে চায়, যাতে যদি এই ব্যবসায়িক চুক্তি শেষও হয়ে যায়, তবুও জনের যেন বেশি কিছু তফাৎ না পড়ে এবং সে সহজে লাইফে এগিয়ে যেতে পারে। চাচি বাড়ি আসলেন এবং তিনি চাচাকে প্রশ্ন করতে লাগলেন যে দয়া করে তুমি আমাকে একটা কথা বলতে পারো আমার পরিবারের দেউলিয়া হয়ে যাওয়ার ব্যাপারে। কিন্তু চাচার কাছে খুব একটা উত্তর ছিল না। তখন চাচির মনে হতে লাগলো যে তার বন্ধু যা বলেছিল তা নিশ্চয়ই সত্যি, যে তাদের পরিবারের দেউলিয়া হওয়ার পেছনের কারণ তার স্বামী। আর এই কথার নিশ্চিতকরণ তিনি ওনার উত্তর থেকেই পেয়ে গেলেন। তখন সে চাচাকে বলল, আগামী সপ্তাহে আমার জন্মদিন, আমি চাই তুমি এখানে আমাকে একটি বিশেষ উপহার দাও। চাচা বললেন, অবশ্যই, কেন নয়, তুমি আমার কাছে খুব কমই কোনো জিনিস চাও, তো সে যে কোনো জিনিসই কেন না হোক, আমি তা তোমাকে অবশ্যই দেব। অন্যদিকে আমরা অনুষ্ঠানের দিনটি দেখতে পাই, যেখানে লিলি খুব মিষ্টি একটা পোশাক পরে আসে। কিন্তু ইউকে একটা কথা জানিয়ে দিই, তার জন্য সে সব কিছু স্বাভাবিক করে দেবে। কিন্তু তার বাবার কি হবে? যদি তারা সেই অনুষ্ঠানে সবার সামনে যায়, তবে সবার মতে তারা তাকে উত্ত্যক্ত করারও চেষ্টা করতে পারে, যা সে একদমই চায়নি। সেজন্য সে লিলিকে বলল, ঠিক আছে, তবে আমরা যাচ্ছি তোমার জন্য কেনাকাটা করতে। আর পরে সে লিলির জন্য একটি খুব সুন্দর পোশাক নির্বাচন করে দিল, যাতে তাকে মিষ্টিও লাগছিল এবং সুন্দরও। এরপর আমরা লিলিকে দেখতে পাই যে এখানে বলে যে আমার কিছু কাজ আছে, আমি কিছু সময় পর আসব। আর সে রাস্তায় বসে কাঁদতে লাগলো এবং লিসাকে তখনই ফোন করলো। লিসা ছুটে সেখানে চলে আসলো লিলির কাছে, এবং লিলি তাকে জানালো যে সে বিবাহ বিচ্ছেদ দিতে চায়, কারণ সে এখানে নিখুঁত নারী হতে পারবে না। লিলির মতে একজন নিখুঁত এবং একজন ভালো নারী সেই হয় যে মনের দিক থেকে পরিষ্কার হয়, যার চরিত্র খারাপ হয় না, যে এখানে মানুষকে বিচার করে না, সবসময় শুধু ভালোভাবে মানুষের সাথে খারাপ করে না। লিসা এই কথাটি আগেই জানতো যে পরিস্থিতি এমন অবশ্যই আসতে পারে, এবং এই দিনটার জন্য সে প্রস্তুত ছিল। সে লিলিকে বলল, কোনো ব্যাপার না, আমরা এটি সমাধান করতে পারি, আমাদের এই বিবাহিত জীবনে থাকার কোনো প্রয়োজন নেই, আমরা বিবাহ বিচ্ছেদ দেব। দুজনে একসাথে নিজেদের স্বামীদের বিবাহ বিচ্ছেদের চুক্তিপত্র পাঠিয়ে দিল, যা দেখে দুজনেরই ধাক্কা লাগলো। আর দুজনে যখন বাড়ি আসলো, তখন দেখলো তাদের বাবাও কাঁদছেন, কারণ চাচি এখানে উপহার হিসেবে ওনার কাছে বিবাহ বিচ্ছেদ চেয়ে নিয়েছেন। আর তিনজন পুরুষ এখানে তারার দিকে তাকিয়ে কান্নাকাটি করা শুরু করে দিল। অন্যদিকে আমাদের এখানে সেই পেইন্টিংটি দেখানো হয়, যে পেইন্টিংটি চাচিই বানিয়েছিলেন ভবিষ্যৎ নিয়ে, যে কিভাবে তিনটি মেয়ে নিজেদের জীবন শুধু উপভোগ করছে, কোনো চাপ ছাড়া বা কারোর অধীনে না থেকে। আর এই তিনটি মেয়েকে আজ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ চাচি, লিলি এবং লিসা। তিনজনেই এখানে নিজেদের জীবনের একটি নতুন শুরু করার পথে আছে। তখন চাচি এখানে জানাচ্ছিলেন যে আসলে তিনি পেইন্টিং কেন ছেড়েছিলেন, কারণ বিয়ে করার পর তিনি একজন অভিজাত নারী হতে চেয়েছিলেন, একজন নিখুঁত নারী যে এখানে বাচ্চাদের সামলাবে এবং স্বামীর প্রতিটা জিনিসে পাশে থাকবে। আর এই জিনিসগুলোর কারণে তিনি কখনোই নিজের ওপর মনোযোগ দিতে পারেননি। সেজন্য আপাতত চাচি সেই সব কিছু পেছনে ফেলে দিতে চান এবং শুধু নিজের ওপর মনোযোগ দিতে চান, নিজেকে সুখী করতে চান, অন্য কারোর খুশি বা অখুশি না দেখে। একই সাথে লিসাও শুধু সেটাই করতে চায় যা সে চেয়েছিল, যা হলো ব্যবসা, কারণ তার প্রেমের জীবনে কোনো আগ্রহ নেই। সেই সাথে এখানে লিলি আছে, যে একদমই চায় না সে কারোর অধীনে, কারোর নিয়ম অনুযায়ী থাকুক। এখন কেউ তাকে এটা বলতে পারবে না যে আসলে একজন নিখুঁত নারী কিভাবে হওয়া যায়। সে যেমন আছে সে তেমনই ঠিক আছে, কারণ সবাই একরকম হয় না। যদি এমন হতো তবে মানুষ সব একরকম হতো এবং পৃথিবী একদম ভালোভাবে চলতো। আর এরই সাথে এই নাটকের সমাপ্তি ট্র্যাজিক্যালি এখানেই ঘটে যায়, যেখানে তিনজন পুরুষ কাঁদছিল এবং নারীরা এখানে নিজেদের জীবনের নতুন শুরুকে উদযাপন করছিল।